প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে ডিএসসি A2 সাম অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি, এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ আহ, তোমরা রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের এই প্রশ্নের অ্যান্সারগুলো করে দিন। তো সেই প্রশ্নগুলোর সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব এবং তোমাদের আমি অনেক প্রশ্নের উত্তর কিন্তু ফ্রি পিডিএফ নোটস আমি তোমাদের প্রোভাইড করে দিয়েছি। তোমরা সেগুলো ভালো করে কালেক্ট করে নিয়ে তোমরা কিন্তু পড়তে থাকবে। তো দেখো, আমাদের প্রশ্ন হচ্ছে, রিকোয়েস্ট করেছিলে রক্ত ও লৌহের নীতিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। ঠিক আছে, নেপোলিয়নের সময় জার্মানিতে মুক্তি যুদ্ধ শুরু হয়েছিল, এর জন্য নেপোলিয়নের সংস্কার দায়ী ছিল। পরবর্তীকালে ফ্রান্সে 1830 থেকে 1848 খ্রিস্টাব্দের বিপ্লবের ঢেউ জার্মানিতে পৌঁছেছিল, কিন্তু জার্মান জাতীয়তাবাদ ঐক্যবদ্ধ জার্মানি সৃষ্টি করতে পারেনি। প্রধান অন্তরায় ছিল ফ্রান্স ও অস্ট্রেলিয়ার প্রাধান্য। ঠিক আছে, তো উত্তরটি দেখে নাও। 1848 খ্রিস্টাব্দের পর ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র স্বল্পকালের জন্য এসেছিল, কিন্তু জার্মানির ভাগ্য নিয়ন্তা হিসাবে এসেছিল প্রাশিয়া ও বিসমার্ক। বিসমার্ক পরিষ্কারভাবে প্রাশিয়ার উদার নীতির সমর্থকদের বলেছিলেন যে জার্মানি ঐক্য সম্পাদন বক্তৃতা এবং প্রস্তাব গ্রহণের মাধ্যমে সম্ভব হবে না, এর জন্য চাই এক রক্ত ও লৌহের নীতি, অর্থাৎ প্রকারান্তরে যুদ্ধ ছাড়া যে জার্মানি থেকে অস্ট্রেলিয়া ও ফ্রান্সের আধিপত্য দূর করা যাবে না, একথা বুঝতে পেরেছিলেন। এজন্য তিনি প্রাশিয়ার নেতৃত্বকে প্রাধান্য দিয়েছিলেন। তিনটি যুদ্ধের মাধ্যমে তিনি জার্মানির ঐক্য সম্পাদন করেছিল। তিনি কূটনীতিতে এক জাদুকর অস্ট্রেলিয়া, প্রাশিয়ার, ইংল্যান্ড, রাশিয়া ও ফ্রান্সকে তিনি একা পরিচালিত করেন। প্রথমত পোল্যান্ডের ক্ষেত্রে তিনি ও রাশিয়া একসঙ্গে কাজ করেন। ডেনমার্কের প্রশ্নে তিনি স্লেজুইক এবং হলস্টেন প্রশ্নে কনভেনশন অফ গ্যাস্টেনকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যবহার করেন। এই প্রশ্নে বিসমার্ক অস্ট্রিয়াকে সাবধান করে দিয়েছিলেন। দ্বিতীয়ত তিনি কৌশলে অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধে নেমে পড়েন। ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়ন অস্ট্রিয়াকে সমর্থন করেন। 1866 খ্রিস্টাব্দে শ্যাডোয়ার যুদ্ধে তিনি অস্ট্রিয়াকে পরাস্ত করেন। অস্ট্রিয়া জার্মানি থেকে সরে গিয়েছিল, তবে অস্ট্রিয়ার সঙ্গে বন্ধুত্ব তিনি খর্ব করেননি। তৃতীয়ত দেখে নাও, তারপর আমরা চলে যাব কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র বলতে কী বোঝো। কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র বলতে এমন এক সমাজতান্ত্রিক মতবাদকে বোঝায় যা 1800 শতকের শেষ ভাগ এবং 1900 শতকের শুরুর দিকে বিকশিত হয়েছিল। এই মতবাদে সমাজের একটি আদর্শ রূপ কল্পনা করা হয় যেখানে সমতা, ন্যায় বিচার এবং শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রীদের মধ্যে রবার্ট ওয়েন, ক্লোদ অরি, সিমন এবং চার্লস ফুরিয়ে প্রমুখ চিন্তাবিদরা ছিলেন। তারা মনে করতেন যে মানুষের মধ্যেকার শোষণ এবং অসামান্য দূর করা সম্ভব একটি নতুন সমাজ গঠন করে। তবে তাদের চিন্তাভাবনাগুলি ছিল কল্পনাপ্রসূত এবং বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত নয় বলে অনেকেই এই ধারণাকে বাস্তবায়নযোগ্য মনে করতেন না। মূল বৈশিষ্ট্যগুলি হল সমতার আদর্শ, একটি সমতাভিত্তিক সমাজের কল্পনা, শ্রেণীহীন শান্তিপূর্ণ সমাজ গড়ার প্রচেষ্টা, নৈতিকতা ও ন্যায় বিচারের ওপর গুরুত্ব, অব্যবস্থাপনার পরিবর্তন, সমাজের অপ্রয়োজনীয় ও শোষণমূলক উপাদানগুলিকে দূর করে নতুন ব্যবস্থা প্রবর্তন। তারপর রয়েছে অবশেষে কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র পরিবর্তিতে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ভিত্তি রচনার পথে এক গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে গণ্য হয়। তো আজকে আমি তোমাদের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের ছোট প্রশ্ন 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি আরও প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমাদের যদি এর থেকেও সোজা অ্যান্সার চাই, আমি 3-4 রকম অ্যান্সার বানাই, এর থেকেও যদি আরও সোজা ভাষায় তোমরা অ্যান্সার চাও তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি আরও বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের মতো ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।